কিছু হাসি, কিছু বেদনার সুরে বাঁধা রয়েছে আজকের কাহিনীর মূল বক্তব্য। শ্রীযুক্ত বিমল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক একটি অবাস্তব গল্প, যার বর্ণনাই হলো আজকের কাহিনীর মূল বিষয়বস্তু। গল্পে রয়েছে 10টা চরিত্র: ঘোষক, জেলার, অহিন, বাচস্পতি, কমল, নকুল, কেষ্ট, রামসিং, কমণ্ডল এবং লেডি ডাক্তার চান্দ্রেই। ফাঁসির মঞ্চ, একটা ফাঁসির দড়ি ঝুলছে, তার ঠিক সামনে আসামির পোশাক পরে কমণ্ডল দাঁড়িয়ে। তার খুব কাছে দাঁড়িয়ে পঞ্চানন বাচস্পতি, তার বাঁ দিকে পরপর দাঁড়িয়ে রয়েছে ইন্সপেক্টর অহিন, ডক্টর চান্দ্রেই, জেলার, আর ডান দিকে দাঁড়িয়ে কনস্টেবল রাম সিং, নকুল, কেষ্ট ও কমল। ঘোষক প্রবেশ করে। নমস্কার। একটা কথা প্রথমেই বলে রাখি, আজ আপনারা যে নাটকটি শুনবেন তার গল্পটি কিন্তু অবাস্তব। মানে বাস্তবে এ ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সেই মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, আর শতকরা 11 জন বলবেন জানি না বা অত ভেবে দেখিনি মশাই। আপনাদের মধ্যে যে 61 জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞাসা করি যে ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা কি আছে আপনাদের? মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আমি জানি আপনারা না বলবেন, কেননা যারা ফাঁসি দেন তারা বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি দেওয়া হয় তারা পরে এসে বলতে পারে না মশাই আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম চলুন একটা চান্স নেওয়া যাক, আজ একজনের ফাঁসি হবে, আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আজ কমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে প্রায় 20 বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করে। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অণু পরমাণু ঘেঁটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেন এবং ওর ফাঁসির হুকুম দেন। তারপর আরও 5 বছর ধরে রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। সেই কমণ্ডলের আজ ফাঁসি হবে। এখন সময় ভোর 4টে। কমণ্ডলকে স্নান করানো হয়েছে। জেলার সাহেব তাকে সস্নেহে জিজ্ঞাসা করছেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। জেলার: আরে ম্যাডাম, আমি কোথায় ভাবলাম বেটার ছেলে সারা জীবন কিছু ভালো মন্দ খেতে পায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে, তাই আমি নিজে বাজারে সেরা মিষ্টি দই সব কিনে আনলাম, আর এখন বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। বলুন এখন আমি পান্তা ভাত কোথায় পাই? চান্দ্রেই: আমি বলছিলাম কি জেলার সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। কি যে বলেন ম্যাডাম, ফাঁসির আসামি বলে কথা, ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমাকে টিট করে ছাড়বে না? ওহ ব্যাটা কি বিপদে ফেললে বলুন দেখি আমায়। আমি বলছিলাম কি জেলার সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? জেলার: আপনি বলেন কি ডাক্তার ম্যাডাম, ফাঁসির আসামির শেষ ইচ্ছা বলে কথা, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরিটা খাবে না। উফ, কি মুশকিলে পড়লাম বলুন তো। সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে শেষকালে কিনা দুটো পান্তা ভাতের জন্য চাকরিটা যাবে। একটু ভেবে, ওহো হ্যাঁ মনে পড়েছে, ও নকুল। কনস্টেবল নকুল লাইন ছেড়ে দু পায়ে এগিয়ে আসে। নকুল: বলুন স্যার। তুমি একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো কাল রাতে ছোট কাকা ন্যাকার করছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে? নকুল প্রস্থানুদত্ত: আচ্ছা স্যার। আরে শোনো, যাচ্ছ কোথায়? যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে মেম সাহেবকে পরিষ্কার বলে দিও বড়বাবু বলে দিয়েছেন আপনি ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি চলে যান। বড়বাবু চাকরি খুইয়ে 2 দিন বাদে ঘর জামাই হয়ে ওখানে গিয়ে উঠবেন। নকুল প্রস্থানদত্ত: আচ্ছা স্যার।
আরে শোনো শোনো, মেম সাহেব যদি বলেন না ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তবে থ্যাংক ইউ বলে সেই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, আর গোটা দশেক লঙ্কা পোড়া। নকুল প্রস্থান দত্ত: আচ্ছা স্যার। আর শোনো, যাবার সময় আমার অফিস ঘরটা ঘুরে যাবে, দেখবে টেবিলের উপর দই মিষ্টি সব আছে, ওগুলো মেম সাহেবকে দিয়ে ছোট কোকাকে খেতে দিতে বলবে। নকুল প্রস্থানদত্ত: আচ্ছা স্যার। জেলা: না না, এক কাজ করো, দইটা ওকে দিতে বারণ করবে, ঘোল করে রাখতে বলবে, আমি বাড়ি গিয়ে খাবো। এবার নকুল দাঁড়িয়েই থাকে। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? না স্যার, আপনার যদি কিছু আবার বলার থাকে। না, আর কিছু বলার নেই, তুমি যাও। নকুল প্রস্তার দত্ত: আচ্ছা স্যার। আর শোনো, একটু তাড়াতাড়ি এসো। খোসক: যাই হোক, অনেক কষ্ট করে জেলার সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের সামনে। সেইখানে সরকারি পুরোহিত পঞ্চানন বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনান। দেখা যায় কমণ্ডলের সামনে দাঁড়ানো পঞ্চানন বাচস্পতি বিড়বিড় করে মন্ত্রপাঠ করে শোনাচ্ছেন। ততক্ষণে নকুলও এসে গেছে। জেলার খড়ি থেকে চান্দরীকে বলেন, ওহ, এই আর এক ল্যাটা, ঠিক 4:55 ঝোলাতে হবে। আর বাচস্পতি সেই থেকে কি অং বং চং করছে কে জানে। চান্দ্রেই: আমি বলছিলাম কি জেলার সাহেব, একটু তাড়া মারুন না। না না ম্যাডাম, তাড়া মারা ঠিক হবে না, বুঝলেন, সরকারি পুরুত। অহিন বলল। জেলার: হ্যাঁ, তবে আর কি, সরকারি পুরুত? আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর সরকারি পুরুতের দিকে চেয়ে থাকবে না, সে তো টাইম হলেই ফুরুত করে উড়ে যাবে। আরে আর ওই বাচস্পতি মশাই আপনার হলো? আরে ও বাচস্পতি মশাই আপনার হলো? পঞ্চানন বাচস্পতি হাতের ইশারায় জেলারকে চুপ করতে বলেন। ও কমল, তোমার ওদিকে সব রেডি তো? আগে হ্যাঁ স্যার। হ্যাংম্যান, দড়ি সব এসেছে তো? হ্যাঁ স্যার। সবাই তো রেডি, কিন্তু বাচস্পতি এত দেরি করছে না। আরে ও মশাই বাচস্পতি আপনার হলো? বাচস্পতি কমল মণ্ডলকে ছেড়ে জেলারের দিকে এগিয়ে আসে। বাচস্পতি: আপনি অত্যন্ত আর বাচিন, দেখতেছেন একটা লোক পরপারে চইল্লা যাইতেছে, তারই একটু ঠাকুরের নাম শোনাইতাছি। জেলার: থামুন মশাই, আপনি ওর কানের গোড়ায় বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন, না আমাকে খিস্তি করছিলেন শুনতে গেছি? বেশি কথা না বলে কাজ করুন, একদম সময় নেই। এইবার সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যায়। তার হাত দুটো পেছন দিকে বাঁধা থাকে, তার মুখটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলার সাহেব তাকে তার অপরাধের বিবরণটি শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায় বলে তার ফাঁসি হচ্ছে সেই রায়ের বয়ানটি তাকে শুনিয়ে দেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয় এবং জেলার সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করেন। যেই শূন্যে এসে পৌঁছন, কমণ্ডলের পায়ের তলা থেকে কাঠের পাতাটনটা সরে যায়, কমণ্ডলের দেহটা শূন্যে ঝুলে পড়ে। এইখানেই কমণ্ডলের জীবন শেষ আর আমাদের গল্প শুরু। অহিন ও কমল কমণ্ডলকে মাঝে রেখে মঞ্চের বাইরে গিয়ে জানলার পেছনে ফাঁসির মঞ্চের নিচে দাঁড়ায়। তার হাত বাঁধা হয়, তার মুখে কালো কাপড় দিয়ে ঢাকা হয়। জেলার আদালতের রায় পড়ে শোনান এবং 10 থেকে নিচে গুনতে শুরু করেন। সেই শূন্য উচ্চারণ, মনে হয় কমণ্ডলের দেহটা ঝুলে হয়ে গেছে। অহিন কমণ্ডলের হাতের বাঁধন খুলে দিয়ে সামনে চলে আসে। এইবার ডক্টর চান্দ্রেই ভেতরে গিয়ে কমণ্ডলকে পরীক্ষা করেন এবং দ্রুত বাইরে এসে বলেন, মাই গড, হি ইজ স্টিল অ্যালাইভ! ইম্পসিবল, অ্যাবসার্ড! কি বলছেন কি আপনি? ইয়েস, আই এম শিওর হি ইজ স্টিল অ্যালাইভ। জেলার: হতেই পারে না ম্যাডাম, আপনার কোথাও কিছু ভুল হচ্ছে। ভুল? ভুল আমার হয় না ডাক্তার,
ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা হয়তো সবসময় ঠিক ঠিক বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা ঠিক বলতে পারি। বাচস্পতি: হইবই তো, মন্ত্রপাঠের সময় এত বাধা দেন, ওই কাম কি একেবারে সফল হইব নাকি? জেলার: একেবারে সফল হবে না মানে? ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? কমল: কি করবেন স্যার, সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেথ। জেলার: কিন্তু এ কখনো হতে পারে নাকি ডাক্তার ম্যাডাম? ইজ ইট রিয়েলি পসিবল? চান্দ্রেই: ওয়েল, আই রিয়েলি ডোন্ট নো। সাধারণত গলায় ফাঁসি লাগলে মানুষ 10-15, বড়জোর 20 সেকেন্ড বেঁচে থাকতে পারে, বাট হি ইজ স্টিল অ্যালাইভ। জেলার: অহিন বাবু? অহিন: বলুন স্যার। লাশটাকে নামিয়ে নিয়ে আসুন। ওয়েল জেলার সাহেব, ইউ কান্ট কল হিম এ লাশ, হি ইজ ভেরি মাচ অ্যালাইভ। আরে থামুন তো, বাড়ির বউয়ের মতো সবসময় ফুট কাটবেন না। একটা কাজ সুষ্ঠুভাবে কেউ করতে পারে না, আবার আইন দেখাচ্ছেন। অহিন 2জন কনস্টেবল এবং কমল ধরাধরি করে কমণ্ডলকে থেকে বাইরে নিয়ে এসে শুইয়ে দেয়। বাকি সবাই হাফ সার্কেল করে ওকে ঘিরে দাঁড়ায়। মাঝখানে অবশ্যই জেলার। ও কমল, কি করব বলো? কমল: কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? সবাই মিলে ধরাধরি করে আর একবার দড়িতে লটকাইয়া জোরে জোরে 3-4টে হ্যাঁচকা। না কমলবাবু, অহিন বলল, তাতে আইনে আটকাবে। আইন বলছে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্বে পর্যন্ত মুহূর্ত জেনে যাবে সে এই অপরাধ করেছিল, তাই তার ফাঁসি হচ্ছে। ওর তো কোনো জ্ঞানই নেই। বাচস্পতি: আচ্ছা, একটা কাম করলে হয় না? জল ঠল দিয়া কোনো রকম ওর জ্ঞানটা ফিরাইয়া লইয়া আইসা প্রথম থেকে সমস্ত ব্যাপারটা। প্রথম থেকে মানে? সেই পান্তা ভাত থেকে? আই এম সরি, আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। অহিন: না না, প্রথম থেকে সব কিছু করার কি দরকার? কোনো রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে। আর কি আমি কি এইখানে ঘাস কাটতে আইছি নাকি? আমার একটা এক্সট্রা পেমেন্ট মাঠে মারা যাইব না? না না না, তা হইব না। আপনারা ওর জ্ঞান ফিরাইয়া লইয়া আসেন, আমি আবার মন্ত্র পইরা শোনাই। জেলার: দয়াই মশাই, আপনার মন্ত্রে আর কাজ নেই। আপনার ভুল ভাল সংস্কৃত শুনেই ওর প্রাণটা বোধহয় বেরোতে চাইছে না। ডাক্তার ম্যাডাম, দেখুন তো, একবার চেষ্টা করে কোনো রকম ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। চান্দ্রেই আস্তে আস্তে গিয়ে কমণ্ডলের পাশে হাঁটু গেড়ে বসে, তারপর কমণ্ডলের গায়ে একটু হাত বুলিয়ে দিতে দিতে বলে, চান্দ্রেই, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি একটু প্রেশার দিন। জেলার: আরে দূর, কি প্রেশার করছেন ম্যাডাম? অহিনকে: কিন্তু মহা মুশকিল হলো, রেগুলার ডাক্তারবাবু ছুটি নিয়ে বসে আছেন, একটা ডাক্তার পাই না, বাধ্য হয়ে ফিমেল ওয়ার্ড থেকে ওকে আনলাম। এখন তো দেখছি ফাঁসির জায়গাটাকে উনি একেবারে লেবার রুম বানিয়ে ফেললেন। চান্দ্রেই এতক্ষণ একটু বুঝে নিয়ে কমণ্ডলের বুকের উপর 2 হাতের চাপ দিতে দিতে মুখে হেঁইও করছেন। ওটা কি করছেন ম্যাডাম? চান্দ্রেই: একে বলে হেঁইও, আর্টিফিশিয়াল হেঁইও, এমনি করে হেঁইও, বড় বড় সবাই হেঁইও, হার্টের রুগী হেঁইও, হার্ট বন্ধ হেঁইও, চপ হলে পরে হেঁইও, আটকে তো হেঁইও, চান্দ্রেই চালু করে হেঁইও। দেখা যায় কমণ্ডল এদিক ওদিকে মাথা নাড়াচ্ছে। নিন, জ্ঞান এসে গেছে। জেলার: এসে গেছে? বাহ 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 বাহ, এই তোল সবাই তোল, এই রাম সিং একটা কুর্সি লাও, জলদি। সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে। রাম সিং একটা কাঠের চেয়ার ভেতর থেকে নিয়ে আসে। সবাই কমণ্ডলকে সযত্নে চেয়ারে বসায়। মঞ্চের এক পেছন দিকে মুখ করে সেই চেয়ারে বসে কমণ্ডল শূন্য দৃষ্টিতে সবাইকে দেখতে থাকে। ডাক্তার ম্যাডাম, এইবার ওকে বোঝান
যে স্ত্রী চাপারানীকে খুন করার জন্যে ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। চান্দ্রি একটু অন্যমনস্কভাবে কমণ্ডলের কাছে গিয়ে এগিয়ে যায়। কমলা দেবী? অহিন, আবার কমলা দেবীকে পেলেন কোথায়? ওহ, সরি সরি, আসলে কমলা দেবীকে লেবার রুমে রেখে এসেছিস তো, তাই বারবার থাকে। ওর নামটা যেন কি? কমণ্ডল, কমণ্ডল, জেলার বলল। ও হ্যাঁ, মিস্টার কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছেন? আমারে কিছু বলতেছেন? চান্দ্রেই, হ্যাঁ আপনাকে বলছি ভাই, আপনারই নাম কমণ্ডল ভাই। কই, আমার তো মনে পড়তিছে না। পড়বে ভাই, পড়বে, আমার সঙ্গে কথা বললেই মনে পড়বে। আমি থেনে কেন? আপনার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? শাস্ত্রসম্মত উপায় গলায় দড়ি দিয়া ঝুলানো। জেলার, আপনি ফুটকাটা একটু বন্ধ করবেন? চাঁদনি, ফাঁসি মানে হচ্ছে ভাই মানে হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। আপনাকে না এরা সবাই ঝোলাবেন। কমণ্ডল, আমারই ঝোলালি কি হবে? জেলার, আপনি মরে যাবেন। মরা কি? বাচস্পতি, বাইচ্চা না থাকা। চান্দ্রেই, দেখুন, একটি জটিল অপারেশনের সময় এইভাবে ডিস্টার্ব করলে। জেলার বাচস্পতিকে, দেখুন মশাই, আপনি যদি আর একটা কথা বলেন খুব খারাপ হয়ে যাবে কিন্তু। ডাক্তার ম্যাডাম, প্লিজ অপারেশনটা একটু মুখ চালিয়ে করুন। চান্দ্রেই, মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচাই, আমরা সবাই বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? জেলার অহিনকে, দাও, কি উত্তর দেবে দাও। সরি সরি ম্যাডাম। চান্দ্রি, নিশ্চয়ই বেঁচে আছেন ভাই, এই তো আপনি বহাল তবিয়েতে চেয়ারে বলে বসে আছেন। কেষ্ট রাম সিংকে, বেটা মাওড়া তো মাওড়াই, অফিসে গিয়ে এতগুলো ছাড় পোকা ভর্তি চেয়ার আছে, তার একটা আনতে পারিনি? বেটা বসলেই মালুম পেত বেঁচে আছে কি মরে গেছে। জেলার, এই যে কেষ্ট, চার্জশিট খাবার মতলব যদি না থাকে তবে চুপ করে থাকো। চান্দ্রেই, হ্যাঁ, আপনি বেঁচে আছেন ভাই, এই যে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি কে? চান্দ্রেই, আমি ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই, বিশেষ করে মেয়ে মানুষকে। কমণ্ডল, আপনি মানুষরে বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত? তাহলে এতক্ষণ আপনি আমার মরার কথা বলতেছিলেন কেন? ইয়ে মানে জেলারের কাছে গিয়ে, জেলার সাহেব, আমার আর এগুলো ঠিক হবে না, কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। বাচস্পতি, সরেন 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 দেখি, আমি দেখতাছি। কমণ্ডলের কাছে এসে, ও কমণ্ডল, চিনো আমারে? কমণ্ডল, না। বাচস্পতি, চিনো না? ও, তোমার তো আবার চেনানের কথাই নয়, তোমার তো আগে কখনো ফাঁসি হয় নাই। শুনে, আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। কি পূজা করেন? জেলের হকল পূজা, জেলার সাহেবের বাড়িতে শনি পূজা। জেলার, ওটা আবার ওই হাটের মাঝখানে কেন বলতে গেলেন? কমণ্ডল, ইথানে কি কোনো পূজা হবে? বাচস্পতি, বাবা, এইখানে পূজা হইব, এইখানে ফাঁসি পূজা হইব। কমণ্ডল, কই, ইথানে তো কোনো ঠাকুর দেখতেছি না। দেখবা বাবা, দেখবা, ঠাকুরের কি চক্ষু চাইলে দেখুন যায়? ঠাকুরের মনে মনে উপলব্ধি করতে হয়। জেলার বাচস্পতিকে ধমক দিয়ে সরিয়ে কমণ্ডলের পাশে দাঁড়ান। ধুর মশাই, হাঁটুন তো। ওহে কমণ্ডল, আমি ডাক্তার নই ও পুরুত নই, আমি হলাম গিয়ে পুলিশ। কমণ্ডল, পুলিশ কি? বাচস্পতি, পুলিশ হইল তারা, চোর ধরে যারা। জেলার, না, ভুল বললেন। বাচস্পতি, ভুল বললাম?
জেলার: হ্যাঁ, ওটা হবে পুলিশ হলো তারা, পুরুত তারায় যারা। আর একটা কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো। বাচস্পতি: বার কইরা দেবেন? কত সাধ্যি! আমি সরকারি পুরোহিত, সরকারি কামে আইছি। আমারে বার করণের আপনার কোনো এখতিয়ার নাই। জেলার: আর একটা কথা বলে দেখুন এখতিয়ার আছে কি নেই বুঝিয়ে দেব। ওয়ে কমণ্ডল, যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছ, তার জন্যে তোমার ফাঁসি হবে। কমণ্ডল: চাপারানীকে? জেলার: চাপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছ, মনে পড়ছে না? কমণ্ডল: না। জেলার: মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছো না? কমণ্ডল: না গো বাবু, সত্যি বলতেছি, আমার কিচ্ছুই মনে পড়িতেছে না। জেলার: ওহ, এ তো শালা আচ্ছা ঝামেলায় পড়লুম। ও কমল, কি করবো, একটু বুদ্ধি শুদ্ধি দাও। কমল: কি বলবো স্যার, কিছুই বুঝতে পারছি না। অহিন: স্যার, এরকম ভাবে হবে না। সেদিনকার ঘটনার এক ভিভিড ডেসক্রিপশন ওকে শোনাতে হবে। পারলে আপনি শোনান। ইন্সপেক্টর অহিন কমণ্ডলের পাশে গিয়ে দাঁড়ায়। অহিন: কমণ্ডল, খড়দহে তোমার বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে। মাইনে টাইনে তোমার ভালো ছিল, কিন্তু তোমার অনেক বদদোষ ছিল। তুমি প্রচণ্ড নেশাখোর ছিলে, এমনকি খারাপ পাড়ায় তোমার যাতায়াত ছিল। যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অশান্তির জন্যে কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো। তোমার বাড়িতে অভাব দেখা দিল, কিন্তু তবু তোমায় নেশার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন কারখানার সামনে তোমাদের ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার নেশা করতে ইচ্ছে হলো। তুমি টাকার সন্ধানে কাবুলিওয়ালার কাছে টাকা ধার চাইলে, সে তোমাকে টাকা দিল না। এক বন্ধু তোমাকে প্রচুর মদ খাওয়ালে। নেশায় ঢং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার বুড়ো বাপকে গালাগালি দিতে লাগলে টাকার জন্য। তোমার ছেলে মেয়েরা খিদে কাতর হয়ে কাঁদতে লাগলো। তখন তোমার আরও নেশা করতে ইচ্ছে করলো। তুমি চাপার কাছে টাকা চাইলে, সে দিতে পারলো না। তো তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে। চাপা বাধা দিতে এলে তুমি তার গলাটা টিপে ধরলে, চাপা মরে গেল। কমণ্ডল, শুনলে তো সব কথা? এইবার মনে পড়েছে? না। সবাই হতাশাব্যঞ্জক আওয়াজ করে। राम सिंह केष्टो के: भाइया, हिंदी में बताने से कुछ फायदा होगा? আরে দূর মাওড়া, দেখছিস মাতৃভাষাতেই কাজ হচ্ছে না, আবার হিন্দি। জেলার: ওহ, এ তো শালা আচ্ছা ঝামেলায় ফাঁসলুম। কমল: স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। জেলার: গুড। তোমার তো ওটা মাথা নয়, আইডিয়ার একটা ফ্যাক্টরি। ছাড়ো দেখি আইডিয়া। বলছিলাম কি, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো তুমি? না স্যার, বলছিলাম কি, আমাদের মধ্যে কেউ কমণ্ডল সাজলাম, কেউ ওর অন্ধ বুড়ো বাপ সাজলাম, কেউ চাপারানি, কেউ কেউ ছেলেমেয়ে সাজলাম। তারপর সেদিনের ঘটনাটা ওর সামনে অভিনয় করে দেখাই না কেন? নট এ ব্যাড আইডিয়া ম্যাডাম। আপনার কি মনে হয় কাজ হতে পারে? একটা চান্স নেওয়া যেতে পারে, মানে অবচেতনে। অহিন: না, আর কোনো চেতন অবচেতনের দরকার নেই। শেষকালে নিজে গিয়ে উনি ফিমেল ওয়ার্ডে ফেলবেন। জেলার: ঠিক, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। কমল, কমল, ওই তোমার তো ওই অ্যাক্টিং ফ্যাক্টিং ভালোই আসে, তুমি ওর অন্ধ বুড়ো বাপটা সাজো। অহিনবাবু, আপনি হিরো, মানে কমণ্ডল। কনস্টেবলদের উদ্দেশ্য করে: তোমরা 3 জন ওর ছেলে মেয়ে, আর ম্যাডাম আপনি চাঁপারানী। অ্যাবসার্ড! সামনের মাসে আমার বিয়ে, এখন ওই লোকটার বউ সাজতে হবে? আর তাছাড়া লেবার রুমে কমলা দেবী শুয়ে আছেন, যে কোনো মুহূর্তে আমার ডাক পড়তে পারে।
হ্যাঁ, সেটাও ঠিক কথা। আরে, এতক্ষণে তো খেয়ালই করিনি, বাচস্পতি রয়েছেন তো। এই তো আমাদের চাপারানী। বাচস্পতি কথাবার্তার মাঝখানেই মঞ্চের এক কোণে এসে একটা বিড়ি ধরিয়েছিলেন। ওর নাম শুনেই বিড়িটা ফেলে বললেন, কেডা? আমি? আমার দ্বারা ওইসব হইব না। আমার কাম মন্ত্র পড়া, ব্যাস। দেখুন মশাই, সরকারি চাকরি, এখানে আমার বলে কোনো কাজ নেই। এখানে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি করুম না, ব্যাস। আপনাকে করতে হবে, ব্যাস। না করলে আপনার নামে রিপোর্ট করব, ব্যাস। রোজ সকালে আমার অফিসে এসে দুবার টিং টিং করে গণেশের সামনে ফুল ফেলা বন্ধ করে দেব। নকুল: স্যার, আমাদের মধ্যে আবার ঝামেলা। তোমাদের আবার কি ঝামেলা? না স্যার, ওই লোকটার তো 2 মেয়ে 1 ছেলে। তা আমি নকুল আর রামসিংকে বললুম, তোরা ফিমেল রোল দুটো কর, কিন্তু রামসিং কিছুতেই রাজি হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না। অহিনবাবু, কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের স্টেজটা একটু বলুন তো। আগে ওর মেয়েটার বয়স 7 বছর, ছোট মেয়েটার বয়স 5 বছর, আর ছেলেটা এখনো হামাটানে। জেলার: এখনো হামাটানে কি মশাই? তার তো এতদিনে গোঁপ বেরিয়ে যাওয়ার কথা। ওই না, মানে ঘটনার সময়ে সে হামা টানতো। তাহলে সিনিয়রিটি অনুযায়ী নকুল তুমি বড় মেয়ে, কেষ্ট তুমি ছোট মেয়ে, আর রাম সিং তুমি হামা টানা ছেলেটা। নাও, আর গন্ডগোল না করে এবার শুরু করা যাক। এই কথার সঙ্গে সঙ্গে জেলার বাচস্পতিকে নিয়ে এসে মঞ্চের সামনে বাঁদিকে বসিয়ে দেন। বাচস্পতি মাথায় নামাবলীর ঘুমটা দেন। তার পেছনে বসে কমল বুড়ো সেজে খক খক করে কাশে। কমণ্ডলের ডান দিকে 3 ছেলে মেয়ে শুয়ে বসে থাকে। অহিন মাতাল অবস্থা মঞ্চের সামনে ডান দিক থেকে বাঁ দিকে আসতে থাকে। আরে দেখ বাবুদের বক্তিমে, জেলার বাধা দেন। অহিনবাবু, একেবারে কারখানার গেট থেকে শুরু করছি। আমি ইউনিয়নের লিডার, বক্তৃতা করছি। মঞ্চের সামনে এসে কাল্পনিক মাইকের সামনে: বন্ধুগণ, আজ 1 মাস না 3 মাস হয়ে গেল এ কারখানা বন্ধ রয়েছে। মালিক বলেছে মালিক বলেছে মালিক বলেছে ও কমল, এরপর কি বলবো? মালিক কি বলেছে? মালিকেরা যা বলে থাকে তাই বলেছে। হ্যাঁ, মালিকেরা যা বলে থাকে তাই বলেছে, কিন্তু এ কারখানা আমরা খোলাবই। তা সে কারখানা থাক আর না থাক, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ আমার ছোট খোকার বইয়ের এক জায়গায় লিখেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। আমাদের সেই তাল গাছ হতে হবে। সবার মাথা ছাড়িয়ে উকি মারতে হবে মালিকের ঘরে। আপনার সব একজোট হন, ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। জেলার কমণ্ডলের পাশে যেখানে ডাক্তার দাঁড়িয়ে সেখানে চলে আসেন। অহিন আবার এগিয়ে আসে। অহিন: আরে ধ্যাত, বাবুদের বক্তিমে শুনে শুনে কান পচে গেল। এখন একটু নেশা করতে ইচ্ছে করছে, কিন্তু পকেটে তো একটাও পয়সা নেই। পয়সা পাই কোথায়? ওই তো কাবুলিওয়ালা। কই কাবুলিওয়ালা কই? জেলার: তাই তো, কাবলে ঠিক করা হয়নি। কেষ্ট, কেষ্ট, ডাবল রোল কাবুলিওয়ালাটা করে দাও। অহিন: এসব আগে থেকে ঠিক না করে। জেলার: আপনি যে মশাই হঠাৎ কাবলে ডাকবেন সেটা তো জানা ছিল না। ইতিমধ্যে কেষ্ট অহিনের সামনে চলে এসেছে। কেষ্ট: কি খবর মণ্ডল বাবু? কেমন আছেন স্যার? অহিন: ভালো নেই ভাই, আজ 3 মাস হয়ে গেল কারখানা বন্ধ, তাই তোমার কাছে এসেছি। কেষ্ট: আমার কাছে কেন এসেছেন? অহিন: যদি কটা টাকা ধার দাও। কেষ্ট: টাকা ধার দেবো আপনাকে? পাগল না বুদ্ধ ফরাস? চাই হিং। জেলার: তোমাকে আবার হিং হাঁকতে কে বললো? যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেচে না স্যার। আমি ভাবলাম আর কিছুতেই তো আমাকে তো কাবলিওয়ালা মনে হচ্ছে না, হিঙে যদি হয়। বাচস্পতি: বেচে বেচে, যে কাবুলি টাকা ধার দেয় সে হিংও বেচে। জেলার:
যা জানেন না তারই ফল করবেন না তো। আপনি নিজে দেখেছেন যে কাবলে টাকা ধার দেয় সে হিং বেচে? বাচস্পতি: দেখছি দেখছি, ছবি বিশ্বাসে রে, কাবুলিওয়ালা ছবিতে দেখছি। কমল: এই সামান্য ব্যাপার নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না স্যার, ওটা খুবই মাইনর পয়েন্ট। কেষ্ট বাচ্চাদের জায়গায় চলে যায়। জেলার: আর অহিনবাবু, ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। অত সফিস্টিকেটেড কথাবার্তা কমন্ডল ক্লাসের লোকেদের মুখে মানায় না। দু চারটে খিস্তি ঠিস্তি করুন। পারবো না স্যার। কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে পারবো না, দিব্যি দেওয়া আছে। তার মানে কিসের দিব্যি? আগে স্যার, এই পুলিশের চাকরিতে ঢোকার পর প্রথম মুখ খুব খারাপ হয়ে গেছিল, যখন তখন খিস্তি বেরোতো। বিয়ের পর ধুলো পা করতে শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করতে করতে চারটে কাঁচা বেরিয়ে গেল। সেই দিন স্ত্রী দিব্যি দিয়ে দিয়েছে, খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখব। আপনি এই চাকরি ছেড়ে একটা পাঠশালা খুলে বসুন গিয়ে, যাকে চালিয়ে যান। অহিন: না স্যার, আমি বলছিলাম কি, কমন্ডলের পাঠটা আপনি করুন। সত্যি বলতে কি, টু মেক ইট মোর রিয়ালিস্টিক, খিস্তি টিস্তি একটু করা উচিত, আর ওটা আপনার আসে ভালো। বাচস্পতি: না, খারাপ কথা কইলে আমি এখানে থাকুম না। দেখুন মশাই, সরকারি চাকরি করতে এসে এই নীতিকথা সব মেনে চলা যায় না। ঠিক আছে, কমন্ডলের পাঠটা আমিই করছি, কিস্তি না একটু কমই দেব। আবার যে যার অভিনয় মন দেয়। জেলার মঞ্চের ডান দিক থেকে মাতাল হয়ে এসে কমল ও বাচস্পতির কাছে এসে দাঁড়ায়। কে রে খোকা, এলি? হ্যাঁ রে বুড়ো, সারাদিন কোথায় কোথায় ঘুরেছিস খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানিস না কি ধান্দায় ঘুরি? কমল: কি ধান্দায় ঘুরিস রে খোকা? জেলার: রাবণের গোষ্ঠীর যাবনার ব্যবস্থা করতে চাই রে বুড়ো। আয় বুড়ো, তোর কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দে। টাকা? টাকা আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবি তা আমি কি জানি? আমি মাল খাবো ব্যাস, আমাকে টাকা দে। আমি টাকা কোথায় পাবো বল? কোথায় পাবি কেন? আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে টাকা গেড়াতিস, সে টাকা কোথায়? কমল: সত্যি বলছি বাবা, দম মতো বলছি, কোনোদিনও আমি তোর পকেট থেকে টাকা নিইনি। ফের মিথ্যে কথা বলছিস বুড়ো, আমি নিজের চোখে দেখিনি। কমল: সে তো বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে আন্দাজে তোর পায়ে যাবা মনে করে যেটা হাতড়ে ছিলুম সেটা ছিল বৌমার ছায়া, তাতে তো বাবা পকেটে থাকে না। জেলার: ও সব আমি জানি না, আমি মাল খাবো, আমাকে টাকা দে। সত্যি বলছি খোকা, আমি এক পয়সাও দিতে পারবো না। পারবি না তো বাপ হয়েছিলি কেন? বাপ ওই ছেলেকে মাল খাবার পয়সা দিতে পারিস না তো জন্ম দিয়েছিলি কেন? কাল্পনিক শাক বাঁচতে বাঁচতে বাচস্পতি বলে: এ আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে অমন করি কথা বলে নাকি নোকে? এই মাগে, তুই চুপ করে থাক। ই চুপ করবে কেন শুনি? ওদিকে নকুল হাঁটু গেড়ে বসে। নকুল: বাবা, চাল এনেছো? না, চাল পাইনি। কেষ্ট: বাবা, আটা এনেছো? না, আটাও পাইনি। রাম সিং আর চুপ থাকতে পারল না, বসে বসে: তব हम लोग क्या खाएगा? জেলা: ইডিয়েট! ঘটে যদি একটু বুদ্ধি থাকে, ওর দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা হিন্দুস্তানি। তুম একটা কথা নেই বলেগা, জব মারেগা তব কাঁদেগা। রাম সিং: জি হ্যাঁ। নকুল: চাল আনোনি, আটা আনোনি, তবে আমরা খাবো কি?
আমার মাথা খা, আমার মাথা খা। বাচস্পতি, যেমন মাথা, গোবর পড়া মাথা, ওটা আবার খাবে কি? বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন কেন পার্সোনাল অ্যাটাক হইতে যাইব কানে? যেই কথার যেই উত্তর। না না, আমি জানি আপনি যেখানে সেখানে বলে বেড়ান যে জেলার সাহেবের মাথায় গোবর পোড়া। বাচস্পতি, এইটা আপনার গিন্নিরই কথা, আমি শুধু প্রচার করছি মাত্র। আপনি মহা তেঁদর লোক মশাই, সামনাসামনি বলার ঠক নেই তো, তাই মকাপে শুনিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, আমিও মকাপেলের শোধ তুলব। আবার কমণ্ডল হয়ে যান। কে বললে মাগি আমার মাথায় গোবর পড়া? তোর বাপের মাথায় গোবর পড়া? বাপ তুলি কথা বলবেনি বলে দিচ্ছি। বেশ করব, তুলব। কি করবি রে তুই, মারবি? বাবা, মা, তোমরা ঝগড়া করো না, আমাদের ভীষণ ভয় করছে। ও খোকা, ও বউ, কি হলো রে তোদের? তোর সব কথায় কাজ গিয়ে বুড়ো, তুই চুপ করে ওখানে বসে থাক। বাচস্পতি, মিনসের কথা শুনলি গা জ্বলি যায়। বাপের বয়সী বুড়ো বাপ তারে বলে কিনা চুপ করে বসে থাক। এই, তুই চুপ করবি? হ্যাঁ, চুপ করবে? চুপ করবো কেন শুনি? ভাত দেওয়ার কেউ নয়, কিল মারার গোসাই। তবে রে মাগি, জেলার বাচস্পতির উপর ঝাঁপিয়ে পড়ে কেষ্ট নকুল বাবা গো মাগো বলে চিৎকার করে কাঁদতে থাকে। রাম সিং শুধু কপাল চাপড়ায় আর সবার পরে উপরে গলা তুলে হায় রাম বলতে থাকে। জেলার বাচস্পতিকে ছেড়ে হুঙ্কার দিয়ে ওঠেন, আরে ধ্যাত, এরকম হেঁড়ে গলায় বাচ্চাদের কান্না হলে কেউ লোকের অ্যাক্টিং ফ্যাক্টিংয়ে মুড আসে? রাম সিংয়ের কাছে গিয়ে, আর তোমার বুদ্ধি শুদ্ধি কাব হোগায়? হ্যাঁ, বাঙালি ছেলে কাঁদবার সময় হায় রাম করতে হয় না? ফেন শুরু করো। অহিন, আমি বলছিলাম কি স্যার, অনেক দূর তো হলো, এইবার ওকে একবার জিজ্ঞেস করে দেখলে হয় না, ওর কিছু মনে পড়েছে কি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন ম্যাডাম, আপনি একবার জিজ্ঞেস করে দেখবেন ওর কিছু মনে পড়েছে কি না। চান্দ্রি, এই যে শুনছেন, আপনার কি কিছু মনে পড়েছে? না, কিচ্ছু মনে পড়েনি। চান্দ্রি, সরি জেলার সাহেব। হঠাৎ বাচস্পতি তিড়িং করে লাফিয়ে উঠে বলে, চালিয়ে যান, আমার তো খুবই ভালো লাগছে। কবে সেই বাল্যকালে যাত্রা করেছিলুম, এখন দেখি প্রতিভাটা আমার মরে নাই। বাচস্পতি কাল্পনিক তলোয়ার নিয়ে দুবার লড়াই করে নেন। জেলার, আপনার আর কি মশাই, পেছন ফাটছে তা আমার। কত কষ্ট করে ডায়ালগ বানিয়ে বলতে হচ্ছে জানেন? কেন, এইসব সংলাপ তো প্রত্যেকেরই মুখস্থ থাকুনের কথা। ঘরে তো প্রত্যেকেরই পত্নী আছে। না, আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না, তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। অহিন শব্দ করে হেসে ফেলে। হাসলেন কেন অহিন বাবু? না মানে স্যার, স্নেহ কথাটা এখানে ঠিক প্রযোজ্য নয়। আসলে স্নেহ কথাটা বড়দের ক্ষেত্রে। জানি, কিন্তু আপনি বোধহয় জানেন না, আপনাদের বৌদি আমার চেয়ে 5 বছরের বড়। নেন, শুরু করুন বাচস্পতি মশাই। ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। তা যা না শালি, যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে যা। যাবই তো, যেখানে দু চোখ যায় সেইখানে চলে যাব। তা চলে গেলেই তো পারিস। কে তোকে মাথা দিব্যি দিয়ে এখানে থাকতে দিয়েছে? তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাক না তোকে। কেন, আমার বাপ নিয়ে যেতে যাবে কেন? তা এখন তো আমার পায়ে ধরি সেদিছিলি আমারে বিয়ে করবে বলে। বয়ে গেছিল আমার, বরং তোর বাপই আমার পায়ে এসে ধরেছিল। বাচস্পতি, মুখ খসি পড়বে তোমার। আমার বাপের নামে মিথ্যে কথা বললি মুখি পোকা পড়বে তোমার। তবে রে শালে, জেলার বাচস্পতির উপর ঝাঁপিয়ে পড়ে। অহিন ছুটে ওদের কাছে আসে।
না না না, সমস্ত ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল। আপনার তো এখনই চাপার উপর ঝাঁপিয়ে পড়ার কথা হয়নি। আপনি মদ খাবার টাকা চাইবেন ওর কাছে, ও দিতে চাইবে না, তখন ছেলেমেয়েরা খিদে জ্বালায় কাঁদতে থাকবে। তখন আপনি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নেবেন, বেঁচে মদ খাবেন বলে চাপা বাধা দেবে, তখন আপনি ওর গলাটা টিপে ধরবেন। বাচস্পতি: উড়ি বাবা, তখন এত কাণ্ড বাকি? তাইলে জেলার সাহেব এত জোরে ঝাঁপাইয়া পড়বেন না, বড় ব্যথা লাগে। জেলার মঞ্চের ডান দিকে আস্তে আস্তে: আমার পক্ষে এখন অমন কথা দেওয়া সম্ভব নয়। অ্যাক্টিংয়ের সময় আমার যেরকম মুড আসবে সেই রকমই হবে। এই যে ছেলেমেয়েরা, আমি ইশারা করলেই তোমরা খিদে পেয়েছে বলে কাঁদতে থাকবে। নিন, ধরুন বাচস্পতি। বাচস্পতি: আমার বাপের না মিথ্যে কথা বললে মুখি পোকা পড়বে। জেলার ইশারা করে ছেলে মেয়েদের: নকুলে মা খিদে পেয়েছে। কমল: ও বউ, ঘরে কি কিছু নেই? ছেলে মেয়েগুলোকে কিছু খেতে দাও। বাচস্পতি: ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। কেষ্ট: বড় খিদে পেয়েছে। এমন সময় দেখা যায় রাম সিং হামা দিতে দিতে ডান দিক থেকে বাঁ দিকে বসা বাচস্পতির কাছে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ে। মুখের সংলাপ: রাম সিং: ও মাই বড়ি জোর সে ভুক লাগল বা। বাচস্পতি রাম সিংয়ের মুখটা বুকে নিয়ে ওর মুখটা নামাবলি দিয়ে ঢাকা দিতে দিতে বলে: অন্য কোনো বউ হলে কবি এ সংসার ছেড়ে চলে যেত। নেহাত আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলে তাই। সত্যি? তুই আমার কাছে সতীগিরি দেখাসনি? তুই তুই যদি সতী হবি, তবে তোর ছেলেটা এই হিন্দি ভাষায় কথা বলে কেন? দেখ শালা, এই বাড়িতেই থাকবো না। এই মাগি, টাকা দে, মাল খাবো। বাচস্পতি: এক পয়সাও দিতে পারবো না। তবে ওই থালাটা দে, ওইটা বেচেই আমি মাল খাবো। খবরদার, ও থালা তুমি ছোবেনি, ওটা আমার বিয়ের দানের থালা। দানের থালা? একটা কাল্পনিক থালা তুলে নিয়ে দুজনে টানাটানি করে। জেলার হঠাৎ থালা ছেড়ে দিয়ে বাচস্পতির গলা টিপে ধরেন। ছেলেমেয়েরা কাঁদতে থাকে, কমল বসে বসে বিলাপ করতে থাকে। বাচস্পতি মাঝে দু একবার লাগতা সে ছাইড়া দেন বলার চেষ্টা করেন, কিন্তু জেলার গলাটা চেপেই ওকে মাটিতে শুয়ে দেয়। হঠাৎ কমণ্ডল ফুপিয়ে কেঁদে ওঠে। চান্দ্রেই: জেলার সাহেব, বাচ্চা কেঁদেছে। কেঁদেছে? কই দেখি দেখি। জেলার বাচস্পতিকে ছেড়ে কমণ্ডলের কাছে ঢলে আসে। সবাই নানা রকম টুকরো টুকরো সংলাপ, যেমন বা এতক্ষণে চেষ্টা সফল হলো ইত্যাদি বলতে বলতে কমণ্ডলকে ঘিরে ধরে। ওদিকে বাচস্পতি পড়ে আছে মরার মতন। হঠাৎ কমণ্ডলের চোখে পড়ে, ওই দিকে সে বাচস্পতির কাছে যায়। কমল: বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, উঠুন উঠুন, আর অ্যাক্টিং করতে হবে না, কমণ্ডল কেঁদেছে। উঠছে না দেখে গায়ে ধাক্কা দেয়। বাচস্পতি মশাই! বাচস্পতি স্যার, এদিকে আসুন শিগগির। ওইখান থেকেই: কেন, কি হলো? কমল: বাচস্পতি মশাই উঠছেন না, নড়ছেন না, সাড়াও দিচ্ছেন না। জেলার: ম্যাডাম দেখুন তো কি হলো। চান্দ্রেই বাচস্পতির কাছে যায়, ভালো করে পরীক্ষা করে গম্ভীর মুখে আস্তে আস্তে উঠে দাঁড়ান। চান্দ্রেই: আই এম সরি, হি ইজ ডেড। জেলার: ইম্পসিবল। ছুটে বাচস্পতির কাছে গিয়ে পাশে বসে বলে: বাচস্পতি, এই বাচস্পতি, পঞ্চেলন বাবু, আরে উঠুন না মাইরি, কি আর কি করছেন? অন্য সবাইকে: উঠছে না, আপনারা বিশ্বাস করুন, আমি আমি খুব আস্তের গলাটা টিপে ধরেছিলাম, ও মরেনি, মাইরি বলছি ও মরেনি। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আরেকটু দেখুন, আপনার সেই হেইওমারি থেরাপিটা আরেকবার প্রয়োগ করুন প্লিজ। চান্দ্রেই: কোনো লাভ নেই, হি ইজ অলরেডি ডেড। না না না, এ হতে পারে না। বাচস্পতি, বাপ আমার, দাদা আমার, ভাই আমার, ওঠো ভাই ওঠো, একবার একবার চোখ খুলে তাকাও। এই ওঠ না রে শালা। এই কথা বলে
সরবে কেঁদে উঠে বাচস্পতির বুকে পড়ে, কাঁদতে থাকে। তারপর মুখ তুলে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। এ কি, এ কি, আপনারা সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ওকে ইচ্ছে করে মারিনি। হায় ভগবান, কেউ আমাকে বিশ্বাস করছে না। অহিন, কমলবাবু, হেডকোয়ার্টারে ফোন করে ব্যাপারটা জানানো দরকার। ডক্টর, হোয়াট ইজ ইয়োর ওপিনিয়ন? চন্দ্রেই, ওয়েল, ইউ ক্যান কল ইজ আ কেস অফ মার্ডার। না 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 মাইরি, মার্ডার নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়, আমি তো আস্তে আস্তে গলাটা টিপে ধরেছিলাম। ও শালা যে আমাকে ফাঁসাবার জন্য মরে যাবে কে জানতো। অহিন, তাহলে তো কমন্ডলের বেলাতেও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারত। জেলার, দুটো কেসের মোটিভ আলাদা অহিন বাবু। কমন্ডল তার বউকে মেরেছে আর বাচস্পতি মরে গেছে। তাহলে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছে? আমি যে কি বলতে চাইছি আমি নিজেই জানি না। উঠে চান্দ্রির কাছে গিয়ে, ডাক্তার, ডাক্তার ম্যাডাম, আমাকে বাঁচান ডাক্তার ম্যাডাম। চান্দ্রি, আমি আমি আপনাকে কিভাবে বাঁচাবো? আমি তো গাইনি। সেও তো বটে, তবে তবে কে আমাকে বাঁচাবে? হঠাৎ কমণ্ডলের দিকে দৃষ্টি পড়ে। ছুটে গিয়ে তার পায়ের কাছে বসে তার হাঁটু ধরে, কমণ্ডল, কমণ্ডল, তুমি তুমি পারো, একমাত্র আমাকে বাঁচাতে তুমি পারো। তুমি 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 সাক্ষী, তুমি তো দেখেছো। শুধু তোমাকে বোঝাবার জন্যই আমি আস্তে আস্তে ওর গলাটা টিপে ধরেছিলাম। আমি আমি ওকে ইচ্ছে করে মারিনি। অহিন, ওকে সাক্ষী মেনে কি করবেন স্যার? একটু বাদেই তো ওর সব কথা মনে পড়ে যাবে, আর তখনই আমরা ওকে ফাঁসি কাটে ঝোলাবো। তাই তো, তাই তো, এ ভগবান, ওর জন্য কিছু মনে না পড়ে। কমণ্ডল, তুমি সব ভুলে যাও, তুমি সব ভুলে যাও। তুমি কমণ্ডল নও, চাপা তোমার কেউ নয়, তুমি কাউকে খুন করনি। সে কি স্যার, একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন যাতে ওর সব কথা মনে পড়ে যায়। আরে শালা, সে তো চাকরি বাঁচানোর জন্য, এখন যে আমার প্রাণটা বাঁচানো দরকার। অহিন, সরি স্যার, আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে, কোনো উপায় নেই। কমলবাবু, একটা ফোন করুন। ও ও কমল, ও কমল, এক্ষুনি ফোন করো না। ওরে বাবা রে, কি মুশকিলে পড়লো রে বাবা। ও ও নকুল, মেম সাহেবকে গিয়ে বল ঘোল করতে বারণ কর। ও ঘোল আমার আর খাওয়া হবে না। জেলার কমণ্ডলের কাছে বসে ফুপিয়ে ফুপিয়ে কানতে বিলাপ করতে থাকে। সবাই ওকে ঘিরে নানা রকম সান্ত্বনা দিতে থাকে। ওদিকে বাচস্পতি সোজা উঠে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে ব্যায়াম করতে করতে বলেন, কই কত দূর আগে এলো? সবাই ঘুরে বাচস্পতির দিকে তাকায়। একই একই বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলাম তো, তবে কিছুক্ষণের জন্যই। স্ট্রেঞ্জ, কি করে সম্ভব? কেন সম্ভব হইব না কেন? আমি যেই দেখলাম জেলার সাহেব জোরে গলাটা টিপে ধরেছেন, অমনি দিলাম 64 নম্বর যোগাসন প্রয়োগ কইরা। আধ ঘন্টা স্বেচ্ছা মৃত্যু, হে 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 হে। এরই কয় যোগ বল, যোগ বল। জেলার ফোপাতে ফোপাতে, আপনি আর দাঁত বার করে হাসবেন না মাইরি। ইচ্ছে করছে পট পট করে আপনার দাঁতগুলো আমি ফেলে দিই। অহিনবাবু, দেখুন তো বেটা কাঁদছিল কেন? ওর কিছু মনে পড়েছে? অহিন, হ্যাঁ স্যার, মনে হয় কিছু মনে পড়েছে। চলুন দেখি। সবাই নাটকের শুরুর সময়ের পজিশনে চলে যায়। কমণ্ডল, তোমার কি সব মনে পড়েছে? হ্যাঁ গো বাবুরা, আমার সব মনে পড়ি গেছে। জেলার, কি মনে পড়েছে? কমণ্ডল, বাবুরা, আমার একটা সোনার সংসার ছিল। তারপর আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সাঁঝের বেলা যখন আমার বউ উঠোনের তুলসী তলায় পিদীপ নাগাতো, যেমন আমার অন্ধ বুড়ো বাপ
দাওয়ায় বসি বসি তার নাতি নাতনিদের গল্প শোনাতো। এখন আমি কাজের থেনে ঘরে ফিরতাম। আমার ছেলেটা বাবুরা আমার খুব ন্যাওটা ছিল। আমি ঘরে ফিরলেই পোষা বেড়ালির মতো আমার পাই পাই ঘুরে বেড়াতো, আর যখন তখন ওই ফোকলা গালে আমার পানে চেয়ে ফ্যাক ফ্যাক করে হাসতো। আর তখন বাবুরা সুখে আমার বুকের মধ্যিটা উতাল পাতাল করে উঠত। তারপর তারপর বাবুরা হঠাৎ একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার গেটে বিরাট এক তালা ঝুলতেছে। রাতারাতি তালা লাগায় মালিকেরা পলায়ে গেছে। তারপর তারপর বাবুরা দিনের পর দিন বসে থেকেছি কারখানা গেটের সামনে। ভেবেছি আজ না হয় কাল, কাল তো তালা খুলবেই। হ্যাঁ, আমাদের এতগুলো মানুষের পেটের ভাত কেড়ে নে মালিকরা নিশ্চয় পলায় যাবে নে, তেনারাও তো মানুষ। কিন্তু আস্তে আস্তে কারখানার লোহার গেটে মরচি ধরে গেল বাবুরা। কারখানা সুন্দর সাজানো বাগানটা শুকিয়ে জঙ্গল হয়ে গেল বাবুরা। আমাদের পেটে টান পড়তে লাগলো বাবুরা। জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল। খড়ির ঘটি বাটি একটা একটা করে ব্যস্ত শুরু করলাম বাবুরা। এ কারখানা সে কারখানা ঘুরে বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিলে না। ভাবলাম চাষির ছেলে আমি, চাষ করি খাবো। নিজের জমি জেরার তো ছিল না, পরের জমিতে লাঙল দেব। কিন্তু এক ছটাক জমিও আমায় কেউ দিলে না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলো দিন দিন নিস্তেজ হয়ে পড়তে লাগলো। আমার বুড়ো বাপটা আরো দুর্বল হয়ে যেতে লাগলো। আবার ছোট ছেলেটা বাবু, যেটা আমার দিকে তাকায় খালি হাসতো, সে হাসি ভুলে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় থাকতো, যেন ওর ওই চোখ দুটো দিয়ে আমারে বলতো, বাপ আমার বড় খিদে লেগেছে রে, আমারে দুটো খেতি দে। আর এখন বাবুরা যন্ত্রণায় আমার বুকের পাঁজরগুলো টন টন করে উঠত। আমি চোরের মতো পলায়ে যেতাম ওদের চোখের সামনে থেকে। তারপর তারপর একদিন বাবুরা অনেক রেতে চোরের মতো বাড়িতে ঢুকেছি। ভেবেছিলাম ছেলে মেয়েগুলোন খিদে কান্তি কান্তি ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলোন বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যটা থক করে উঠল বাবুরা। ঘড়িতে এক দানা চাল ছিল না। চাল পেলি কোথায়? চাপা বললি, ছেলে মেয়েদের খিদে কান্না সহ্য করতে না পেরে ও দুমুঠো চাল পাশের ঘর থেকে চুরি করে এনেছি। আমার মাথায় আগুন জ্বলে গেল বাবুরা। আমি দৌড়ে গেলাম ভাতের থালাগুলো টান মেরে ফেলে দিতে। না, চুরি করা চালের ভাত আমার সন্তানদের মুখে তুলতে দেব না। চাপা ছুটি এসে আমার পায়ে পড়ে বললে, ওগো ওদের যে বড্ড খিদে লেগেছে, ওরা অনেকদিন পেট ভরে কিছু খায়নি। কিন্তু আমার মাথায় তখন দান হয়ে পেয়েছে বাবুরা। আমি জোর করে চাপারে সরাতে দিতে গেলাম, আমার হাতটা গিয়ে পড়ল ওর গলায়। বাবুরা, আমার চাপাও তো অনেকদিন কিছু খায়নি। দুর্বল শরীর, সে ধাক্কা সহ্য করতে পারল নি। চাপা পড়ে গেল, আর উঠল নি। বাবুরা বাবুরা, আমার চাপা পড়ে গেল, আর উঠল নি। বাবুরা, তোমরা তোমরা আমায় ফাঁসি দাও। আমার হাত বাঁধতে হবে নি, আমার চোখ বাঁধতে হবে নি, আমি নিজে ফাঁসির দড়ি গলায় পড়ি নেব। বাবুরা, তোমরা আমায় ফাঁসি দাও, আমি চাপার কাছে চলে যাই। চাপারে গিয়ে বলি, চাপারে আমি তোরে মারিনি চাপা, তবু ওরা আমায় ফাঁসি দিলে যারা সত্যি
সত্যি সত্যি মেরেছে তাদের তো কেউ চেনে নে, তাই তাদের ফাঁসি কোনো দিনও হবে নে রে চাপা, কোনো দিনও হবে নে। আলো কয়েক মুহূর্তের জন্য নিভে যায়, আবার যখন মঞ্চে আলো ফিরে আসে তখন দেখা যায় কমণ্ডল আগের মতন শুয়ে আছে। চান্দ্রেই ছাড়া আর সবাই উৎসুক হয়ে ওকে দেখছে। চান্দ্রেই ওর পাশে বসে ওকে পরীক্ষা করছে। তারপর খুব গম্ভীর মুখে দাঁড়িয়ে বলে, কনগ্র্যাচুলেশনস, হি ইজ ডেড।